আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিভাগের ভর্তি যোদ্ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমার যে বিষয়টা সবথেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তোমাকে একটুখানি লক্ষ্য করতে হবে যে এখান থেকে কীভাবে কোশ্চেনগুলো আসে এবং এই কোশ্চেনগুলোকে তোমাকে কীভাবে আনসার করা দরকার এবং তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টপিকগুলো তোমার জানা দরকার এবং যেখান থেকে বারংবার তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে সেই বিষয়টা তুমি অবগত হতে পারবে। যার কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমাকে অবগত হওয়ার জন্য আজকে আমাদের এই ক্লাসটি তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া। আজকে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজের 2023 এবং 2024 সেশনে আসা কোশ্চেনগুলো আমরা সমাধান করব এবং এখান থেকে তোমাদেরকে এতটুকু কথা দিচ্ছি যে ভাইয়া একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল তোমাদেরকে দেখাই দিব এবং এখান থেকে যতটুকু তোমাদের কনসেপ্ট দরকার ঠিক ততটুকু কনসেপ্ট আমি আলোচনা করব এবং যার মাধ্যমে তুমি তোমার একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, যেটা আমি ইতিমধ্যে একবার তোমাদেরকে বলে ফেলেছি, সো সেই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা পোর্শন এবং কনসেপ্টগুলো তোমাদের এবং কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তা তোমাদেরকে ইন ডিটেলস জানাই দিব। সো কথা না বাড়িয়ে চলো আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় আমরা চলে যাই। দেখো, প্রথমত যদি আমরা দেখি যে এখানে কোশ্চেনটা আমাদের কি বলেছে যে স্ক্যান্ডিয়াম একটা মৌল, কি বলেছে স্ক্যান্ডিয়াম একটা মৌল বলেছে যে মৌলটার কি বলেছে 3D যে ওয়ান যে আছে ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য, কি বলেছে কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কি, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাকে জানতে চাইছে। এখন কোয়ান্টাম সংখ্যাটা কি সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে এইচএসসি লেভেলে বা একাডেমিক লেভেলে তোমরা জেনে এসেছিলে যে কোনো একটা পরমাণুর কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তর আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যা যে আছে আমরা সেটা জানি কি ভাইয়া যে এই কোয়ান্টাম সংখ্যাটা হয় থেকে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমাদের কি থেকে আকার নির্দেশ করে, কি করে থেকে আকার নির্দেশ করে দিয়ে থাকে। অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমাদের কি থেকে আকৃতি অর্থাৎ উপস্তরের আকৃতি নির্দেশ করে থাকে। অ্যান্ড দেন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা যেটাকে বলতেছি, এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের অভিবিন্যাস যে আছে স্থানিক দিকবিন্যাস বা অভিবিন্যাস আমাদের কি করে থাকে নির্ধারণ করে দিয়ে থাকে। অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে এস যেটা আছে বলে থাকি, যেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন যে আছে ঘূর্ণন সম্পর্কে আইডিয়া দিয়ে থাকে। এখন এইখানের মধ্যে এই চারটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এই চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা দেখলাম কোনটা কি বিষয় আমাদেরকে আইডেন্টিফাই করে থাকে সেটা আমরা বুঝে গেলাম। কিন্তু এখান থেকে কথা হচ্ছে তোমাকে সেট বের করতে হবে, অর্থাৎ এই চারটার সেট তোমাকে দেখা দিতে হবে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে মানের রেঞ্জ কত হয় থাকে সেই বিষয়টা তোমার যদি জানা থাকে তুমি খুব সহজেই এই কোশ্চেনটা কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। কারণ তোমার যেহেতু চেয়েছে কি স্ক্যান্ডিয়ামের 3D, অর্থাৎ এখান থেকে আমাদের 3D এই যে প্রথমটা আছে এটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে, যার কারণে আমরা এখান থেকে বলবো কি এটা হচ্ছে এন এর মান বোঝায়। অর্থাৎ আমি একটু এই কনসেপ্ট একটু ক্লিয়ার করে তারপর আমাদের কোশ্চেনের মধ্যে যাচ্ছি। অর্থাৎ এইটার মান কত হবে ভাইয়া যে 1 2 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে 3D, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি 1 2 3 4 এরকম আমরা পাচ্ছি। অর্থাৎ এই যে এটা যে আছে 1 আমাদের কি থেকে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এরকম আমাদের কী হবে শক্তি স্থান নির্ধারণ করে দেবে। এবং আকৃতি যেটা আছে যেটার মান কত থেকে 0 সহ কী হবে ভাইয়া n-1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করছে, যার থেকে এক কম হবে। অ্যান্ড এম যেটা আছে কী হবে 0 সহ কী হবে +- হবে। এবং এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যে আছে যেটা আমাদের কি থেকে +-½ হয়ে থাকে। সো এইগুলো ভ্যালু যখন আমরা জানতে পারলাম তখন আমরা এখান থেকে খুব সহজে কী করতে পারবো এই বিষয়টাকে ক্র্যাক করতে পারবো। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি 3D অরবিটাল যেহেতু বলেছে, কি বলেছে 3D 1 অরবিটাল যেহেতু বলেছে, যার কারণে এইটা প্রথমটা আমাদের কি বোঝাচ্ছে ভাইয়া যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এটার মান হচ্ছে কত 3। এবং আমরা জানি এল যে আছে এল এর মান যদি কি হয়ে থাকে 0 হয়ে থাকে সেটা এস অরবিটাল নির্ধারণ করে থাকে, এবং এল এর মান যদি কি হয়ে থাকে 1 হয়ে থাকে তাহলে সেটা পি অরবিটাল নির্ধারণ করে দিয়ে থাকে, যদি 2 হয়ে থাকে সেটা হচ্ছে ডি অরবিটাল নির্ধারণ করে থাকে, এবং যদি কি হয়ে থাকে যে 3 হয়ে থাকে তাহলে সেটা কি করবে এফ অরবিটাল আমাদের নির্ধারণ করে দিয়ে থাকে। সো এখান থেকে যেহেতু আমরা দেখতেছি 3D অর্থাৎ এল এর মান অর্থাৎ এন এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এই ডি এর জন্য এল এর মান আমাদের কত আসবে, এল এর মান অবভিয়াসলি ভাইয়া কত আসবে 2 আসবে। ভাই দেখো তুমি যদি জাস্ট এই দুটো জিনিস ধরতে পারো এই কোশ্চেনটা আনসার কিন্তু তোমার জন্য কি হয়ে গেছে ইজি হয়ে গেছে। কারণ কি ওই যে দেখো অপশনগুলো একটুখানি লক্ষ্য করো, এখানের মধ্যে প্রথমে কি আছে যে ভাই 3 আছে, হ্যাঁ কথা ঠিকঠাক 3 আছে। অ্যান্ড এইখানের মধ্যে কি আছে ভাই এই যে 2 আছে, অর্থাৎ এই যে আমাদের প্রথম অর্থাৎ 3D এর জন্য আমাদের কি লাগবে এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যে আছে দুইটা আমাদের মিলে গেছে। এখন দুইটা যদি মিলে যায় তাহলে এম এর মান কত হইতে পারবে ভাইয়া, এম এর মান আমাদের হতে পারবে কি এই যে 0 সহ কি হবে 0 সহ +- কি হবে +-2 +-1, এইগুলো ভ্যালুর যে কোনোটাই আমাদের হতে পারবে। তাহলে ভাই এইখানের মধ্যে কি 0 হতে পারবে, এল এর মান যদি 0 হয় তাহলে কি হয় এটা এস অরবিটাল, এখানে কি এস অরবিটাল ছিল না, ছিল না, যার কারণে এই অপশন বাদ। এইখানের মধ্যে কি আছে 0 আছে, 0 আছে মানে কি এস অরবিটাল, এটা সরি এখানে 0 হচ্ছে আমাদের এম এর জন্য দেওয়া আছে, এখানে এল কি দেওয়া আছে এল এর জন্য আমাদের কি দেওয়া আছে ভাইয়া এল এর জন্য 1 দেওয়া আছে, তাহলে 1 হলে কি হবে পি অরবিটাল, কিন্তু আমাদের কি পি অরবিটাল ছিল না, পি অরবিটাল ছিল না, যার কারণে এই অপশনটা হবে এটাও কি আছে পি আছে, যার কারণে এটাও হবে না। এই যে ভাইয়া দেখো আমাদের এইটা হচ্ছে কি ডি এর জন্য আছে, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে কি হবে এই কোশ্চেনটার কাঙ্ক্ষিত আনসার আমাদের কি হয়ে যাবে ভাইয়া এই যে এ নাম্বারটা হয়ে যাবে বা ক নাম্বারটা হয়ে যাবে। দেখো কোশ্চেনের প্যাটার্ন তোমাকে ধরতে হবে, তোমার কোন জিনিসটা চেয়েছে সেটাকে তোমাকে জাস্ট টু দ্য পয়েন্ট তুমি হিট করতে পারো, তাহলে ভাইয়া তুমি সুন্দর মতো কি করতে পারবা ওইখানে কোশ্চেন যতই ঘুরায় পেঁচায় আসুক না কেন তুমি খুব সহজে কি করতে পারবা
ক্র্যাক করতে পারো। চলেন আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখো, আমরা ইতিমধ্যে এসএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা ডিইউ আইসিইউ ব্যাচ অথবা আমরা যেটাকে বলতেছি ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ, এবং এই ব্যাচে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আমাদের এই টোটালি ডেডিকেটেডলি এই ব্যাচটি আমাদের নিয়ে আসা হয়েছে, এবং যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের 20টি করে হচ্ছে ক্লাস থাকবে, এবং এই ক্লাসগুলো কিন্তু অবভিয়াসলি কী হবে, লাইভ ক্লাস হবে, এবং যার মাধ্যমে তোমাদের ফুল সিলেবাস টোটালি আমরা কমপ্লিট করে দিব। একবার প্রিমিয়াম সার্ভিস তোমরা পেতে যাচ্ছ, এবং এই ক্লাসগুলোর কোয়ালিটি টপ নচ কোয়ালিটির হবে, কারণ আমাদের প্রত্যেকটা টিচার প্যানেল ওভাবেই তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করবে, এবং প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করে দিবে, এবং কী কী কনসেপ্ট তোমাদের দরকার এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, কীভাবে তোমার পড়ার দরকার, তার ওভারঅল গাইডলাইন তোমরা হচ্ছে এই কোর্সের আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে পাবা। এবং যারা তোমরা আমাদের এই কোর্সে পারচেজ করবে, জাস্ট লেকচার শিট যেটা আছে, লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিটও আমরা কুরিয়ার করে তোমাদের বাসায় পৌঁছে দেবো। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কী থাকবে, আমাদের লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং যারা আর্লি বার্ড ডিসকাউন্টে আমাদের ভর্তি হবে তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্টে, যা সবে মাত্র 2999 টাকায় তোমরা কী করতে পারবা, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জার্নিটা কমপ্লিট করে ফেলতে পারবা। এবং এখান থেকে তুমি দেখো, যারা হচ্ছে বাংলা, ইংলিশ দেখাবে, অর্থাৎ অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে, তাদের জন্য আমাদের কিন্তু কি থাকতেছে, বাংলা এবং ইংলিশের রেকর্ডেড আমাদের কি করব, ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। এবং এখান থেকে তুমি হচ্ছে গিফট আইটেম হিসেবে আমাদের ম্যারাথন ক্লাস পাবা, তারপরে গুচ্ছ করছে সম্পূর্ণ ফ্রিতেই, অর্থাৎ তোমরা যারা হচ্ছে গুচ্ছ জিএসটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে পূর্ণাঙ্গ আমরা কি করব, সম্পূর্ণরূপে বা পূর্ণাঙ্গ আমরা কি করব, ফ্রিতে তোমাদেরকে এই কোর্সের এনরোলমেন্ট দিয়ে দেবো। এবং এখানে এর পাশাপাশি তোমরা পাচ্ছ মোটিভেশনাল সেশন, আর্কাইভ ক্লাস, আমাদের প্রিভিয়াস বছরের নেওয়া ক্লাসগুলো হচ্ছে তোমরা এখান থেকে কি পাবা, খুব সহজেই অ্যাক্সেস পেয়ে যাবা। সো চলেন আর কথা না বাড়াই, তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে এনরোল করো নাই, খুব দ্রুত এনরোল করে ফেলো, খুবই প্রিমিয়াম একটা সার্ভিস পেতে যাচ্ছ আমাদের এই কোর্সের মাধ্যমে। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলেছে 2.5 গ্রাম, কি বলেছে ভাইয়া, যে 2.5 গ্রাম কি নিয়েছি, ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি। এখন 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কি, এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান। আমরা জানি কোনো পথের পরিমাণ যদি হয় থেকে প্রদত্ত ভর, সেটা কার, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যদি হয় থেকে, এই ক্যালসিয়াম কার্বনেট থেকে কি করছি, এনটিপিতে, আর এনটিপি হচ্ছে যেটাকে আমরা বলে থাকি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এবং এনটিপিটা কি হয় থেকে ভাইয়া, তাপমাত্রা হয় থেকে কি ভাইয়া, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় থেকে। এই এনটিপিতে এবং চাপ কত হয় থেকে, 180 মে হয়ে থাকে। সো এনটিপি আর এসটিপি আমরা মোটামুটি একই ধরনের ধরে নেই, বাট এখানে তাপমাত্রাটা চেঞ্জ হয় থাকে বা তারতম্য হয় থাকে। এখন এখানে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কি বলছে ভাইয়া, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ এখান থেকে তোমার কাছ থেকে কি হচ্ছে, যে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে ভাই, কি পরিমাণ বলতে আমাকে কি বুঝিয়েছে, অপশনগুলোর দিকে লক্ষ্য করলেই তুমি বুঝে যাবা যে ভাই আমার আসলে কোনো পদার্থের পরিমাণ চেয়েছে নাকি আমার এখান থেকে কোনো আয়তন চেয়েছে। দেখো অপশনগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলে তুমি দেখতে পারবা লিটার চেয়েছে, কি চেয়েছে, লিটার চেয়েছে। এখন যদি লিটার চায় তার মানে আমাদের কি চেয়েছে ভাইয়া, যে আয়তনের কথা আমাকে ডিগনিফাই করে দিচ্ছে, কি করতেছে, আয়তনের কথা ডিগনিফাই, অর্থাৎ পরিমাণ বলতে তোমরা শুধুমাত্র যে বিষয়টাকে বুঝে থাকো সেটা হচ্ছে আমাদের কি ভাই, ডাব্লিউ এর মান বোঝায়, বাট এখানে আমাদের পরিমাণের কথা বলতে আমাকে কি বুঝিয়েছে, আমাকে বুঝিয়েছে যে ভি এর মান লাগবে, কি লাগবে, ভি এর মান লাগবে। এখন যদি ভি এর মান লাগে তাহলে আমরা এখান থেকে কি করবো ভাইয়া, এনটিপির জন্য আসেন দেখি, ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি বিয়োজিত করি কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কি হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় দিকে। এখন আমরা জানি মোলের কনসেপ্ট অনুযায়ী কি হয় দিকে, এখানে ডাব্লিউ এর মান দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ ডাব্লিউ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমাদের কি হবে ভাইয়া, আণবিক ভর কত হয় দিকে, ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমি যদি আণবিক ভর বের করে করি, ক্যালসিয়ামের জন্য হচ্ছে কত, 40, কার্বনের জন্য হচ্ছে 12 প্লাস হচ্ছে 3 × 48, তার মানে কত আসতেছে, টোটালি 100 আসতেছে। যদি এইটা 100 হয় থেকে, আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেট 100 হয় থেকে, তাহলে আমরা মোল সংখ্যার কনসেপ্ট অনুযায়ী জানি N = W বাই কি হয় থেকে, আণবিক ভর ইন্টু অণুর সংখ্যা বাই কি জানি, অ্যাভোগাড্রোর সংখ্যা, অথবা আমরা জানি VSTP যে রয়েছে, VSTP = কি হয় থেকে, 22.4 লিটার, তারপরে আমরা জানি S × V হয় থেকে। আমরা এই সূত্রটা যদি জানি তাহলে খুব সহজে আমরা মোল সংখ্যার এই কনসেপ্ট দিয়ে আমরা এই কোশ্চেনটাকে জাস্ট চোখের পলকে আনসার করিতে ফেলতে পারবো। কেমনে আসেন, এখান থেকে কি বলছে, কোনো পদার্থের পরিমাণ দেওয়া আছে, মানে ডাব্লিউ এর দেওয়া আছে, আণবিক ভর এম দেওয়া আছে, তার মানে অণুর সংখ্যা নিয়ে আমাকে ডিল করলে হবে না, এখান থেকে আমাকে পরিমাণ মানে ভি এর সাথে এসটিপি এর এই পরিমাণটা, অর্থাৎ এইটার সাথে কি করতে হবে, এইটার ডিল করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাকে লাগবে কি ভাইয়া, ডাব্লিউ এর মান কত দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে আমাদের কি ভাইয়া, ডাব্লিউ বাই আণবিক ভর ইন্টু কি করবো, যে VSTP-তে পরিমাণ এবং 22 কি করলাম, 4 লিটার দিলাম। তাহলে এখান থেকে দেখো কি আছে, ডাব্লিউ আছে কত, 2.5 গ্রাম, অ্যান্ড দেন এখান থেকে দেওয়া আছে কি, আণবিক ভর হচ্ছে 100, VSTP আমি বের করতে চাই, এবং এখানে কি আছে, 22.4 লিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি করবো, এই দশমিককে উঠার দেওয়ার জন্য নিচে করলাম 10 নিয়ে আসলাম, তাহলে এইখান থেকে এইটা কি করলাম, 2.5টা কি হয়ে গেছে, 25 হয়ে গেছে, আর এখানে 22.4, এইখান থেকে আমি কি করবো, এখান থেকে আরও কি দশমিক উঠাই দেওয়ার, এটা যদি এখানে গুণ করে দেই তাহলে এখানে কি আসবে,
100 ইন্টু কী হবে 10, আবার এখান থেকে 10 উঠাই দিয়ে দিই আমি, তাহলে এখান থেকে আমাদের কত হবে 10 আসবে। তাহলে এখান থেকে 4 কত দিয়ে ভাইয়া 100 হয়, 4 100। তাহলে উপরে আসছে কত ভাইয়া VSTP যে রয়েছে, উপরে আসছে আমাদের 225, সরি 224 বাই হচ্ছে কত 400। তাহলে 400 যদি আসে, অপশনগুলো লক্ষ্য করেই তুমি হাতে ক্যালকুলেশন ডান। এখন বলতে পারো কেমনে ভাই, 224কে আমি কত দ্বারা ভাগ করবো 400 দ্বারা ভাগ করবো, তার মানে কি হবে 0 পয়েন্ট সামথিং লেগে আসবে না, 0 পয়েন্ট সামথিং লেগে আসবে। দেখো এখান থেকে দেখো 5.6, এখানে 11 পয়েন্ট কি আছে 2, তার মানে এখানে 22.4। ভাই দেখো 0 পয়েন্ট সামথিং লাইক কি আছে, একটা মাত্র অপশন আছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। দেখো তুমি যদি জাস্ট হাতে ক্যালকুলেশন খুব বেশি পরিমাণে কঠিন না ভাই, তুমি যদি জাস্ট অবজার্ভ করতে পারো, বিষয়টা বুঝতে পারো, তাহলে তোমার জন্য আনসার করা কি হবে, একবারে চোখের পলকেই তুমি সব কিছু কি করবা, শেষ করে ফেলতে পারো। চলেন আমরা আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে একটুখানি লক্ষ্য করো, যে কোনটি ওজোন স্তর। ওজোন স্তর বলতে কি বুঝি আমরা ভাইয়া, O3, এই যে ওজোন স্তর, যেটা হচ্ছে আমাদের কি থেকে বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের আমরা স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলের মধ্যে দেখতে পারবো যে ঘটনাটা, সেটা হচ্ছে এই ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী নয়, অর্থাৎ ক্ষয়ের জন্য কি হবে না, যেটা দায়ী নয় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন ওজোন স্তরের মধ্যে কি ঘটে থাকে, বা ওজোন স্তরটা কোথায় কি ঘটে থাকে, সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার যে আছে, এই স্ট্রাটোস্ফিয়ারের ক্ষেত্রে তুমি দেখতে পারবা, ওই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে আমরা যদি আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে এখান থেকে কার্বন টেট্রাক্লোরাইড যে আছে, এই কার্বন টেট্রাক্লোরাইড থেকে এখান থেকে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে থেকে মুক্ত বা ফ্রি ক্লোরিন উৎপন্ন হয় থাকে, অর্থাৎ মুক্তমূলক আমাদের কি থেকে ক্লোরিন উৎপন্ন হয় থাকে, এবং যেটার ফলে আমাদের ধীরে ধীরে কি হয় থাকে ভাইয়া, ধীরে ধীরে আমাদের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় থাকে। অ্যান্ড দেন এখান থেকে আরো একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে CFC গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন অথবা এই CFC যে রয়েছে, এই গ্যাসগুলোর কারণে কি হয় থাকে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় থাকে। অর্থাৎ আমি এখান থেকে দেখলাম ইউভি রেডিয়েশন অর্থাৎ অতিবেগুনি রশ্মির প্রভাবে কি হয় থাকে, কার্বন টেট্রাক্লোরাইডের সাথে নিয়ে কি করে থাকে, এখানে ফ্রি রেডিক্যাল কি হয় থাকে, উৎপন্ন হয় থাকে, এবং যেই ফ্রি রেডিক্যাল কি হয় থাকে ক্রমান্বয়ে আমাদের কি থেকে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে থাকে, যার কারণে ইউভি রেডিয়েশন আমাদের কি থেকে যে ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী, যার কারণে এই অপশনটা হবে না, কার্বন টেট্রাক্লোরাইড হবে না, এবং CFC বা ক্লোরোফ্লোরোকার্বন যে আছে এবং এই CFC এগুলো প্রত্যেকটাই কি করতেছে ভাই আমাদের, যে এইগুলা আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। এখন এইগুলা যেহেতু ওজোন স্তর ক্ষয়ের জন্য যারকে দায়ী, যার কারণে এগুলো হবে না। এখন তোমরা বলতে পারো ভাই এই কার্বন মনোক্সাইডটা আসলে কেমন হয়, যেহেতু অপশন একটাই বাকি, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড দুটাই কি হয় থেকে আমাদের গ্রিন হাউস গ্যাস হয়ে থাকে। যদিও এরা গ্রিন হাউস গ্যাস, কিন্তু এরা কখনোই কোনোভাবেই কি করে না, আমাদের এই যে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হিসেবে কাজ করে না, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি হবে, এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার এটা হবে। এখন এখান থেকে অনেক সময় তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যে ভাইয়া CFC গ্যাস যে আছে এখান থেকে 12, এখান থেকে আমি কি হবে, এখান থেকে তোমার হচ্ছে ডিরেক্টলি আমরা সংকেতগুলো বের করতে পারি, বা সংকেতগুলো কীভাবে আসে একটু অনেক লক্ষ্য করেন। CFC যে আছে এখান থেকে 12 দেওয়া আছে, 12 যদি দেওয়া থাকে এর সাথে আমি কী করবো, সরাসরি 90 যোগ করে দেবো। 90 যদি যোগ করে দিই তাহলে কী আসবে, 2 আসবে, 9 এর কত হবে 10 হবে। তাহলে প্রথম যেটা আমাদের কার্বন বুঝাবে, পরেরটা আমাদের কী বুঝাবে, হাইড্রোজেন বুঝাবে, তারপর একটা কী বুঝাবে ভাই, ফ্লোরিন বুঝাবে। এখন কথা হচ্ছে কার্বন আছে কয়টা, কার্বন আছে একটা যদি কার্বন থাকে তাহলে কার্বনের এক হাতে কয়টা থাকে ভাই, 4 যদি না, যার কারণে 4 হাতে কী থাকবে, 4টা থাকবে। তাহলে এখানে ফ্লোরিন আছে কয়টা, 2টা, ফ্লোরিন 2টা, এখানে একটা ফ্লোরিন দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম, আর এখানের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে কয়টা, একটা। তাহলে বাকি যেটা থাকবে, যেহেতু CFC ক্লোরোফ্লোরোকার্বন, যার কারণে এখানের মধ্যে কি হবে, ক্লোরিনে যুক্ত হবে, আর এইটার সংকেত হচ্ছে কি ভাই আমাদের এইটা। দেখো আমরা কত সহজে এখান থেকে প্রত্যেকটা পোষণ যদি তুমি কি করতে পারো, এরকম ভেঙে চুরে দেখতে পারো, তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা একবারে ইজি হয়ে যাবে, এবং এখান থেকে তোমার আর কিভাবে কোশ্চেন পেঁচায় আসতে পারে এই বিষয়টা তুমি অবগত হতে পারো, এবং কোন কোন টপিকগুলো তোমার জরুরি সে বিষয়টা তুমি জানতে পারলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভাই প্রস্তুতি একবারে ইজি তোমার কাছে হয়ে যাবে, যদি তুমি এভাবেই পড়তে পারো। ওকে, চলেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখে ফেলি। কি বলেছে আমাদের, যে কোন বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন সর্বনিম্ন, অর্থাৎ এনথালপি যেটা আছে এই এনথালপিটা হচ্ছে এখান থেকে কি পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হবে, সেই এনথালপির পরিবর্তনটা কি বলছে, সর্বনিম্ন, অর্থাৎ সব থেকে কম পরিমাণে উৎপন্ন হবে, সেটা তোমার কাছে জানতে চাইছে। এখন কোন বিক্রিয়া বেসিক্যালি আসলে কি হবে, সর্বনিম্ন আমাদের তাপমাত্রা উৎপন্ন হবে। এখন এই এনথালপির ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া এইখানের মধ্যে আমরা জানি প্রশমন বিক্রিয়া যে আছে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে থাকে, সেটাকে বলা হয় যে কি আমাদের ভাইয়া প্রশমন বিক্রিয়া। এখন এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে থাকে, যদি আমাদের দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় থাকে, তাহলে সব থেকে কম পরিমাণে কি হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে এইখানের মধ্যে দেখো, যেহেতু আমরা অপশনগুলো একটা বিষয় লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এই যে ইথানোয়িক অ্যাসিড যে আছে এটা কি হয় থেকে একটা দুর্বল অ্যাসিড, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় থেকে তীব্র ক্ষার। কিন্তু আমি তোমাকে কি বলেছি, যে সর্বনিম্ন অর্থাৎ সব থেকে কম পরিমাণে কি করবে, এনথালপি উৎপন্ন করতে হলে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মধ্যে কি করতে হবে, রিয়াকশনটা ঘটাইতে হবে। তাহলে ভাই তীব্র অ্যাসিড আছে, তাহলে কি হবে, তীব্র অ্যাসিড হলে সব থেকে বেশি পরিমাণে কি হবে, তাপ উৎপন্ন হবে। কিন্তু আমার চাইছে কি সর্বনিম্ন, কি চেয়েছে সর্বনিম্ন চেয়েছে, যার কারণে এই অপশনটা কিন্তু আমাদের হইল না, বোঝা গেছে। তারপরে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র অ্যাসিড, ভাই আমি কি বলছিলাম যে দুর্বল লাগবে, তাহলে এখানে হচ্ছে কি শক্তিশালী থাকলে আমাদের তাপ উৎপন্ন হবে কি সব থেকে বেশি, কারণ শক্তিশালী তার পাওয়ার কি হয় থেকে বেশি হয় থেকে, এনার্জেটিক বেশি হয় থেকে, তোমার
এনার্জেটিক হইতে হবে, কিন্তু এখানে কি বলছে এনার্জেটিক হওয়া যাবে না, উল্টো ঘটনা বলছে, যার কারণে কি হবে না ভাই এই দুটো অপশন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখে আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম যে আসলে এগুলো হবে না। তাহলে ভাই দেখো এইখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড আর এখানে কিছু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, যাদের মধ্যে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করেছে এবং যেখানে সব থেকে কম পরিমাণে কি করছে আমাদের ভাইয়া এনথালপির পরিবর্তন ঘটছে, যার কারণে এটাই ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হবে কাঙ্ক্ষিত আনসার হবে। অপশনের ব্যাখ্যা প্রত্যেকটা জিনিসের তোমার জানতে হবে, যদি তুমি প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা জানতে পারো তাহলে তুমি খুব সহজে কি করতে পারো যে কোনো কোশ্চেনকেই ক্র্যাক করতে পারবা। চলেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা কি বলেছে ভাইয়া, অ্যালুমিনিয়াম এর আমাদের কি করছে ডাইমার দিছে, ডাইমার অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি, অর্থাৎ এক্ষেত্রে সমযোজী বন্ধন এবং এখান থেকে আরেকটা বিষয় দেখতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধনের মধ্যে দুইটা পোষণ একটা দেখেছে, একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন এদের মধ্যে আসলে কোনটাতে কত ধরনের আমাদের কি আছে বন্ধন আছে সেই বিষয়টা দেখবো। তোমরা ইতিমধ্যে জানো বা এই কনসেপ্টটা হয়তো বা তোমাদের ক্লিয়ার থাকার কথা, যদি না থাকে তবুও ভাইয়া তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জানি যে সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে যদি কোনো একজন কি হয় ইলেকট্রন ডোনার একই সাথে কি হয় থেকে তার ইলেকট্রন বন্ধন গঠন করার ক্ষেত্রে যে দুইটা ইলেকট্রন লাগে সেই দুইটা ইলেকট্রনে যদি কোনো একটা ইলেকট্রন ডোনার কি থেকে দিয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ একজনেই কি করে থাকে ভাইয়া ডিলটা করে থাকে। অর্থাৎ ধরো আমি তোমাদেরকে একটা কাজ করলাম, সেটা হচ্ছে সবাইকে আমি কি করলাম সুন্দর মতো কাচ্চি রেনে নিয়ে গেলাম বা সুলতান ডান্সে নিয়ে গেলাম, যে ভাই তোমাদের খাওয়ার জন্য আমি নিয়ে গেলাম। এখন তোমাদেরকে খাওয়ার জন্য নিয়ে গেছি, তার মানে এটা টোটাল কস্ট আমি কি করবো আমি বিয়ার করতেছি। অর্থাৎ তোমাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করার জন্য আমি কি করতেছি ভাইয়া, তোমাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করার জন্য আমি তোমাদেরকে খাওয়াইলাম, বা হচ্ছে কি আমি সব টাকা পয়সা এখান থেকে কি করলাম বিয়ার করলাম। তার মানে আমি তোমাদের সাথে কি করছি, অর্থাৎ তোমাদের সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য আমি তোমাদেরকে খাওয়াইছি। অর্থাৎ তার মানে টোটাল কস্ট আমি যেহেতু বিয়ার করছি, অর্থাৎ রিলেশনটা হয়েছে কার সাথে আমার সাথে তোমাদের, এবং টোটালি বিয়ার করছি কি আমি, অর্থাৎ আমার পক্ষ থেকে আমি সব কিছু করছি জাস্ট তোমাদের সাথে রিলেশন করার জন্য। সো আমরা এবং তোমার মাঝে যে রিলেশনটা হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন। বাট যদি এরকমটা হইতো যে ভাইয়া তুমি তোমারটা পে করছো আমি আমার টাকাটা পে করছি, তার মানে এখান থেকে আমরা কি করছি দুইজনে কন্ট্রিবিউশন করে যে বন্ধনটা গঠন হয়েছে সেটাকে আমরা বলতেছি কি ভাইয়া সমযোজী বন্ধন আমরা বলতেছি। ওকে, সো এটা হচ্ছে সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে রিলেশন। এখন আমি এখান থেকে দেখবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আছে হেক্সাক্লোরাইড, এর মধ্যে আমি কি দেখতেছি ডাইমার যে আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ডাইমার আমরা বলতেছি, এইখানের মধ্যে সমযোজী আর সন্নিবেশ বন্ধন সংখ্যা কয়টা হয় থেকে সেটা দেখবো। তাহলে এর গঠনটা একটুখানি যদি লক্ষ্য করি, তাহলে অ্যালুমিনিয়াম কয়টা আছে, অ্যালুমিনিয়াম আছে দুইটা, তাহলে এইখানের মধ্যে একটা ক্লোরিন দিলাম, যেহেতু ছয়টা আছে এখানে একটা ক্লোরিন দিলাম, এখানের মধ্যে একটা ক্লোরিন দিলাম, তার মানে এখান থেকে আমি আরেকটা ক্লোরিন দিলাম, এখান থেকে একটা ক্লোরিন দিলাম, এখান থেকে একটা ক্লোরিন দিলাম। তার মানে এই অ্যালুমিনিয়াম ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে আরও কি আছে দুইটা ইলেকট্রন আছে, এবং এইখানের মধ্যে দেখতেছি আরও দুটো ইলেকট্রন আছে। তাহলে এই দুটো ইলেকট্রন দিক করছে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন করছে, এখান থেকে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে এইটা যে আছে এবং এটা দেন এটা, অর্থাৎ এখানে তিনটা এবং এইখানের মধ্যে একটা দুইটা তিনটা, অর্থাৎ টোটালি হচ্ছে কি ছয়টা সমযোজী বন্ধন বিদ্যমান আছে। কয়টা, ছয়টা সমযোজী বন্ধন বিদ্যমান আছে। তাহলে ভাই এখানে সন্নিবেশ অর্থাৎ একজনে ডোনেট করছে কোন কয়টা, মানে একজনে হচ্ছে ইলেকট্রন ডোনেট করে কি করছে বন্ধন গঠন করছে কয়টা, এই যে ভাইয়া এইটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, দুইটা। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আনসারটা কোনটা হয়ে যাবে যে 4 হবে ভাইয়া, 4 3 এই যে 0, তাহলে এই কোনো অপশনে আমাদের হচ্ছে না। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে কি হচ্ছে এই সি নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে 6 অ্যান্ড কি হবে 2 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। সো তুমি যদি ভাই অপশনগুলোকে অ্যানালাইসিস করতে পারো এবং তোমার যদি কনসেপ্ট তুমি বেসিক কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার রাখতে পারো, খুব সহজেই তুমি কি করতে পারবা এই কোশ্চেনগুলোকে ক্র্যাক করতে পারবা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ভাই প্যাটার্নটা বুঝতে হবে আসলে কীভাবে তোমার কোশ্চেনগুলো আসে এবং কোন ওয়েতে তোমার যাওয়া দরকার, এবং কোশ্চেনগুলোর প্যাটার্নগুলো বা অপশনগুলো তুমি কীভাবে অ্যানালাইসিস করবা। আর যেটাকে আমরা বলে থাকি এই অপশন অ্যানালাইসিস, এই অপশন অ্যানালাইসিস করে বা অপশন টেস্ট করে ভাই তোমাকে কী করতে হবে খুব সহজে কম টাইমের মধ্যে কী করতে হবে ইফেক্টিভ ওয়েতে তোমাকে আগাতে হবে, তাহলে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব সহজে ক্র্যাক করতে পারবে। তো চলেন নেক্সট কোশ্চেন কি বলছে যে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, কি আছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে। এই এখন সংকরণটা কি, সংকরণটা হচ্ছে আমরা জানি যে এটা আসলে কোনোভাবে ইলেকট্রনের সংকরণ হয় না, আমাদের কি হয় থেকে অরবিটালের সংকরণ হয় থাকে, অর্থাৎ একাধিক শক্তির স্তর যদি কি হয় থাকে বা অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয় সমশক্তি সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে থাকি আমরা ভাইয়া সংকরায়ন বলে থাকি। এখন এইখানের মধ্যে বলছে যে কোন যৌগের কার্বনে, অর্থাৎ কার্বনের মধ্যে আমরা কি দেখবো ভাইয়া কার্বনের মধ্যে সংকরণ দেখবো। তোমরা একটা বিষয় জানো বা একটু বিষয় এই বিষয়টা মাথায় রাখতে পারো, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন হয় থাকে তাহলে সেখানে কি বলে থাকি আমরা sp3 সংকরণে সংগঠিত হয়েছে, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে থাকে তাহলে আমরা কি বলবো ভাইয়া sp2 সংকরণে সংগঠিত হয়েছে, যদি কার্বন কার্বন ত্রিপল বন্ধনে থাকে তাহলে সেটা কি হয়েছে sp সংকরণে সংগঠিত হয়েছে। এই কনসেপ্টটা মাথায় রাখতে পারলে এই কোশ্চেনটা তোমার জন্য একবারে কি হবে পানি ভাত হয়ে যাবে। আসেন দেখি আমরা কি বলছে যে 1,3 বিউটাডাইন, 1,3 কি বলছে ভাই বিউটাডাইন, তাহলে আমি কি করছি চারটা, অর্থাৎ বিউট যেহেতু বলছে যার কারণে চারটা কার্বন, একটা দুইটা তিনটা কি
কি করছি ভাইয়া 4টা কার্বন নিছে। এখন কি হচ্ছে 1 3 1 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনের মধ্যে 1 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন ধরে নিলাম আমি। তাহলে 1 3 বিটা আইএন, তার মানে এখান থেকে আমি দেখতেছি এইখানের মধ্যে কি আছে, এইটা দ্বিবন্ধন যুক্ত আছে, তার মানে এটা কি হবে sp2 সমান, এর সাথে কি আছে আবার দ্বিবন্ধনও আছে, তার মানে কি হবে sp2 সমান সংগঠিত। আবার এই কার্বনটার সাথে কি আছে sp2 সমান দ্বিবন্ধন আছে, এটা কার্বনটা কি হচ্ছে sp2 সমান সংগঠিত আছে, যার কারণে এই অপশনটা আমাদের হতে পারতেছে না। এখন তোমাকে কি বলছে ভাই সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন আর 6টা কার্বন থাকবে, কি দেখবে সাইক্লোহেক্সেন, বাট এখানে বেনজিনের মতো বলাই থাকবে, বাট কিন্তু কি হবে না বেনজিনের মতো বলাই থাকবে, বাট এখান থেকে যে ঘটনাটা লক্ষ্য করা যাবে যে ভাইয়া এইখানের মধ্যে দ্বিবন্ধন এর মধ্যে থাকবে না। দ্বিবন্ধন যদি না থাকে তাহলে এই প্রত্যেকটা কার্বনের সাথে কি আছে সিঙ্গেল বন্ধনে যুক্ত আছে, সিঙ্গেল বন্ধনে যদি বা কার্বনে যদি যুক্ত থাকে তাহলে এটা কি হবে sp3 সংগঠনে সংগঠিত, এটা হচ্ছে sp3 সংগঠনে সংগঠিত, এখানে sp3 সংগঠনে সংগঠিত, অর্থাৎ আলাদা কোনো কিছু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারতেছি না, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের মধ্যে আমি দেখতেছি কি ভাইয়া sp3 সংগঠনে সংগঠিত হয়ে গেছে, যার কারণে এই অপশনটা সাইক্লোহেক্সেনও আমাদের হচ্ছে না। কি বলছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের অর্থাৎ একটার মাঝেই কি দেখবে ভ্যারাইটিস কোয়ালিটির জিনিসপত্র দেখবে, তখন আমরা বলতে পারবো সেটা অ্যান্সার। যে কি বলছে ভাই ভিনাইল বেনজিন, কি বলছে ভিনাইল বেনজিন, যেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া যে ভিনাইল বেনজিনটা কি রকম হয় দেখে, ভিনাইল বেনজিনটা এটা কাঠামোটা যদি আমি একটুখানি লক্ষ্য করি সেটা হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে কি থেকে, যে আমরা বেনজিন বলয়ের মধ্যে কি থেকে দ্বিবন্ধন দিয়ে থাকি, এন্ড এখানের মধ্যে কি হয় থাকে সি ডাবল বন্ড CH2, এখানের মধ্যে কি হয় থাকে CH হয় থাকে। সো এইটা হচ্ছে কি দেখতেছি এই কার্বনের মধ্যে কি আছে sp2 আছে, এই কার্বনের মধ্যে দেখছি sp2 আছে, এবং এই কার্বনটার মধ্যে কি আছে sp2 আছে, এবং এখানে যতগুলো কার্বন আছে প্রত্যেকটার মধ্যে দ্বিবন্ধন যুক্ত আছে, তার কারণে কি হবে sp2 সংগঠনে সংগঠিত হচ্ছে। তাহলে এইখানের মধ্যে আমি ভ্যারাইটিস কোয়ালিটির কোনো কিছু দেখতে পারলাম না, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কি আছে একই ধরনের, অর্থাৎ sp2 সংগঠনে সংগঠিত আছে, যার কারণে এই অপশনটাও আমাদের হলো না। তাহলে ভাই লাস্ট কি আছে, এখন তুমি আনসার করতে পারো না, অবভিয়াসলি পারবা যে ভাইয়া কি হচ্ছে এইটা হবে আনসার, এখন বলতে পারেন ভাই কেন ওয়াই, যেহেতু এটা অপশন বাকি যার কারণে এটা আনসার না। আসেন এটার ব্যাখ্যাটা একটু দেখি। 1,2 ডাই বিউটাইন, কি বলছে 1,2 ডাই বিউটাইন, তাহলে বিউটাইন মানে কি যে ভাই 4টা কার্বন 1 2 3 4টা কার্বন, এখানে কি হচ্ছে বিউটা ডাইয়েন অর্থাৎ 1 আর 2 অর্থাৎ 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে ভাই দ্বিবন্ধন আছে, তার মানে এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এন্ড এখানে সিঙ্গেল বন্ধন, এন্ড এখান থেকে কি বলতেছি যে ভাই CH3 আছে, কি আছে CH3 আছে, তার মানে এইখানের মধ্যে আমি কি দেখতেছি এইখানের মধ্যে CH2 আমাদের আছে। সো আমি পরবর্তী হাতগুলো কি করতে হাইড্রোজেন দিয়ে বন্ধন করতে পারি বা বেঁধে দিতে পারি, তাহলে এখান থেকে আমি দেখছি এটা কি আছে sp2 সংগঠনে সংগঠিত দ্বিবন্ধন sp2 আছে, এটার মধ্যে কি আছে sp2 আছে, কিন্তু ভাইয়া এইটার মধ্যে দেখতেছি কি ভাইয়া এইখানের মধ্যে সিঙ্গেল আছে, কারণ এইখানের মধ্যে তুমি দেখো হাইড্রোজেন এখানে একটা কি আছে এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি আছে সিঙ্গেল অবস্থা আছে, যার কারণে কি হবে sp3 সংগঠনে সংগঠিত, অর্থাৎ এদের মাঝে দেখতেছি আমি sp2 সাথে কি আছে sp3 আছে, যার কারণে কি হবে ফ্যান্টাস্টিক ভাবে এই কোশ্চেনটার আনসার এটা হলো। দেখো আমি ব্যাখ্যাটা কিভাবে করতেছি, তোমাকে ব্যাখ্যাটা এভাবেই করতে হবে, তাহলে তুমি ভাই কোশ্চেনটা কি করতে পারবা ক্র্যাক করতে পারবা। ওকে চলেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে যে ভাই 7 নাম্বার কোশ্চেন কি বলছে, এখান থেকে একটা যৌগ দেয়া আছে, এখন এই যৌগ এটা তোমার ভাই যে ধরনের যৌগই দেয়া থাক তোমার ভাই এটার নাম জানার দরকার নেই, কি জানতে হবে তোমার চাইছে কোশ্চেন কি সেটা তোমাকে ক্র্যাক করতে হবে। বলছে আয়রনের জারণ, কি বলছে আয়রনের জারণ মান কত, এখন আয়রনের জারণ মান আমাকে বের করতে হবে, আর এপি এইটা জারণ মান বের করতে হবে, এটা জারণ মানটা কত সেটা তোমার কাছে জানা যাচ্ছে। এখন জারণ মান যদি জানতে হয় তাহলে আমরা জানি অ্যামোনিয়াম কি জানি ভাইয়া ছোটোবেলা থেকে দেখে আসছি অ্যামোনিয়াম প্লাস আয়ন হয় না, এবং সায়ানাইড কি হয় থাকে মাইনাস আয়ন হয় না, তার মানে কি অ্যামোনিয়ামের জন্য কি হবে ভাই চার্জ সংখ্যা কত +1 না, তাহলে আমরা জানি যার জন্য জারণ মান বের করবো তাকে কি করবো এক্স ধরে নেবো, তাকে এক্স ধরে নেবো, এবং টোটালটা যেহেতু এখানে চার্জ দেওয়া নাই যার কারণে এটা টোটালটার কি হবে মান হবে কত ভাইয়া 0 হবে, কি হবে 0 হবে। যদি 0 হয়ে থাকে তাহলে এখান থেকে দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন, তাহলে অ্যামোনিয়াম প্লাস আয়ন কয়টা আছে ভাইয়া 3টা আছে, অর্থাৎ +1 ইন্টু কি করবো 3, এর সাথে কি করবো প্লাস এইখানের মধ্যে আয়রনের যেহেতু জারণ মান বেরোচ্ছে আয়রন কয়টা আছে একটা পরমাণু আছে, যার কারণে কি করবো 1 ইন্টু এক্স প্লাস কি হবে ভাইয়া এখান থেকে যে সায়ানাইড যে আছে সায়ানাইড কয়টা আছে সায়ানাইড আছে 6টা, কি আছে সায়ানাইড আছে 6টা, তাহলে যদি সায়ানাইড 6টা থাকে তাহলে কি করবো -1, কারণ এটা জারণ মান কত হয় দিকে -1, এই -1 দিয়ে -1 ইন্টু কি হবে 6, এটা টোটালটার কত ছিল ভাইয়া 0, যেহেতু এখানে টোটালটার ক্ষেত্রে আমাদের কোনো চার্জের মান দেওয়া নেই যার কারণে আমি কি করলাম 0 ধরে নিলাম, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া +3 প্লাস আয়রনের জারণ মান x মাইনাস কি হচ্ছে 6 = 0, যার কারণে আমি ফ্যান্টাস্টিক ভাবে এখান থেকে বলতে পারবো -3 = হচ্ছে 0, দ্যাটস ওয়াই x = কি আছে যে +3, অর্থাৎ আয়রনের জারণ মান আমি ফ্যান্টাস্টিক ভাবে বলে দিলাম যে ভাইয়া কি হবে +3 হবে। সো দেখো খুবই ইজি, তুমি যদি জাস্ট কোশ্চেন বুঝতে পারো কোশ্চেনে কি চেয়েছে এই বিষয়টা এক্সপ্লেন করতে পারো তাহলে কোশ্চেন আনসার করা তোমার জন্য কি হবে পানি ভাত হয়ে যাবে। চলেন নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া দেখো এটা একটু থিওরিটিক্যাল বিষয় বা তোমাকে বুঝতে হবে যে আসলে ঘটনা কি বোঝায় আমাকে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কি বলেছে পিএইচ ও পিওএইচ এর মান কি চাইছে পিএইচ ও পিওএইচ। এখন পিএইচ ও পিওএইচ কি হয় থেকে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা থাকে ভাইয়া পিএইচ বলা থাকে, এবং হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা থাকে পিওএইচ বলা থাকে, যেটা স্কেলের ক্ষেত্রে আমরা জানি পিএইচ এবং পিওএইচ এর স্কেল কি হয় থেকে ভাইয়া 14 হয় থেকে মান, এতে টোটাল মান কত হয় থেকে 14 হয় থেকে। এখন এইখানের মধ্যে কথা হচ্ছে যে পিএইচ ও পিওএইচ এর উভয়ের মান কি হয়েছে 7 যদি হয়
হলে অধিক তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা তুমি যদি বাড়ায় ফেলো তাহলে ঘটনা কি করবে, অধিক তাপমাত্রা, তার মানে তাপমাত্রা যদি তুমি বাড়ায় ফেলো নিচের কোনটি সম্পর্কটি সঠিক হিসাবে কার্যকর হবে। অর্থাৎ আমরা জানি কোনো দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার বিয়োজন ধ্রুবকের মান কি হয় থেকে বৃদ্ধি পায়, আর বিয়োজন ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায় তার মানে এখান থেকে ঘনমাত্রার সাথে কি হয় থেকে ভাইয়া, ঘনমাত্রার সাথে সম্পর্ক আমরা বিয়োজন ধ্রুবকের জানি, সেটা আলফা ইকুয়াল কি রুট ওভার কে বাই সি বলা হয় থেকে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় থেকে। অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় থেকে তাহলে এখান থেকে তার বিয়োজন ধ্রুবক বৃদ্ধি পাবে, আর বিয়োজন ধ্রুবক যদি বৃদ্ধি পায় তাহলে তার ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা কমে যাবে, আর ঘনমাত্রা কমে গেলে আমাদের কি হবে, এখান থেকে ঘনমাত্রা কমে গেলে আমরা কি দেখব, ঘনমাত্রা যেহেতু কমে যায় তাহলে আমরা জানি পিএইচের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি হয় থেকে, যে ভাই পিএইচের সাথে ঘনমাত্রা আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় থেকে, অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি পেলে পিএইচের মান কমে যায়, আর এখান থেকে আমরা কি বলতে পারি যে ভাইয়া পিওইসের মান কি হয় থেকে, ঘনমাত্রা বৃদ্ধি পেলে, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে তাহলে পিওইসের মান কি হয় থেকে কমে যায়, যার কারণে আমরা এখান থেকে দেখতে পারবো যে পিএইচের মান কি হবে ভাইয়া 7 থেকে 2টার জন্য কি হয়ে যাবে, কমে যাবে। এটা যদি তুমি পানি নিয়ে কনসিডার করো তাহলে খুব সহজে এই বিষয়টা তুমি অবজার্ভ করতে পারো। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতে পারবো যে 2 ক্ষেত্রে আমাদের কি হবে, পিএইচ এর মান কি হবে ভাইয়া, পিএইচ এর মান 7 থেকে কি হবে 2টার জন্যই কম হয়ে যাবে, আর বাকি সবগুলো অবজারভেশন আমাদের কি হবে না, কারেক্ট হবে না। কারণ আমি বলছি ওই যে এক্সপ্লেইন তোমাকে যেটা মুখে বললাম ঠিক সেটাই হচ্ছে এখানকার এই কোশ্চেনের কি ভাইয়া, তোমার থিওরিটিক্যাল পোর্শন থেকে তোমাকে এই কোশ্চেনটা হিট করেছিল, যার কারণে এটাকে আমরা কি করলাম, ওভাবেই সর্ট আউট করার ট্রাই করলাম। সো চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন বলছে, দেখো এই কোশ্চেনটি আমাদেরকে কি বলেছে, বলেছে নিচের কোন জোড়া যোগে সময়ায়ন প্রভাব বিদ্যমান, অর্থাৎ সময়ায়ন যে আছে সময়ায়ন প্রভাব বিদ্যমান আছে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে আসলে আমরা সময়ায়ন প্রভাব দেখতে পাবো। সময়ায়নের ক্ষেত্রে কন্ডিশনগুলো কি কি হয়ে থাকে, সময়ায়নের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে একটি কি হতে হবে, তীব্র হইতে হবে, আর একটি যৌগ কি হতে হবে আমাদের ভাইয়া, দুর্বল হইতে হবে, তাহলে আমরা সময়ায়ন প্রভাব দেখতে পারবো। এবং সময়ায়নের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কি হবে, সম আয়ন যেহেতু বলছো, অর্থাৎ একই ধাঁচের আয়ন বিদ্যমান থাকতে হবে, তাহলে আমরা সেটা বলতে পারবো সময়ায়ন প্রভাব। এখন এইখানের মধ্যে দেখো আমরা একটা কি বলছি, তীব্র হইতে হবে, আর একটা কি হইতে হবে, দুর্বল হইতে হবে। এখন এইখানের মধ্যে দেখো আমরা দেখতেছি সোডিয়াম, এইটার ক্ষেত্রে কি আছে, অ্যানায়ন যে আছে, অ্যানায়ন দুটোর ক্ষেত্রে সেম অ্যানায়ন আছে, দুটোর ক্ষেত্রে কি আছে, সেম অ্যানায়ন আছে, কিন্তু সেম অ্যানায়ন থাকলে আমাদের হবে না, আগে ক্যাটায়নকে প্যারিটি দেওয়া হয় থাকে, বাট এইখানের মধ্যে ক্যাটায়নকে প্যারিটি দেওয়া হয় থাকে, ক্যাটায়নকে যেহেতু প্যারিটি দেওয়া হয় থাকে যার কারণে আমরা এখান থেকে বিষয়টা লক্ষ্য করবো যে ভাইয়া এইখানের মধ্যে এই অপশনটা আমাদের হতে পারতেছে না। অর্থাৎ আমরা যদি এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করি যে দেখো এইখানের মধ্যে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফাইড যে আছে, এইখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় থেকে তীব্র হয় থেকে, এবং হাইড্রোজেন সালফাইড কি হয় থেকে ভাইয়া, দুর্বল হয় থেকে, অর্থাৎ এদের মধ্যে কি থাকে সময়ায়ন প্রভাবটা লক্ষ্য করা যাবে, এবং যেটা তড়িৎ বিশ্লেষ্য হয় থেকে, যার কারণে আমরা এখান থেকে ফ্যান্টাস্টিকভাবে বলে দিব এটাই হচ্ছে আমাদের সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে আনসারটা দাঁড়াবে, এবং বাকি এইখানের মধ্যে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়নের পার্টটা আমাদের কি হবে না, কাউন্টিং হবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে বলে দিচ্ছি যে আসলে এখান থেকে সময়ায়ন প্রভাব আসলে কোনটার মধ্যে বিদ্যমান হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক পরবর্তী কোশ্চেনটা যদি আমরা মুভ করতে যাই তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, এটা যদিও তোমাদের এই কোশ্চেনটা কি বলেছে, এটা একটা বিকারক দিয়ে দিয়েছে, অর্থাৎ এইখানের মধ্যে দেখতেছি আমরা অ্যালকাইল এবং কি আছে কার্বনিল মূলক আছে, আর সেটা আবার অ্যালকাইল আছে, যার কারণে এইটা আমরা কি বলতেছি, ক্লিমেনসন বিজারণ, কি বলতেছি, ক্লিমেনসন বিজারণ বিকারক। এখন ক্লিমেনসন বিজারণ বিকারক যে আছে, এই ক্লিমেনসন বিজারণ বিকারক থেকে আমাদের কি বলছে ভাইয়া, যে মিথিলিন মূলকে কনভার্ট করছে। এখন মিথিলিন মূলকে কনভার্ট করছে কোন বিকারকের জন্য প্রয়োজন, অর্থাৎ কোন বিকারকের মাধ্যমে আমরা কি করতে পারি, এই পরিবর্তনটা করতে পারি। এখন এইখানের মধ্যে যেহেতু আমাদের কি দিছে, টিন দিছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, অ্যান্ড দেন সাথে আমাদের দিচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, অ্যান্ড দেন এখানে পটাশিয়াম ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছে। এখন কথা হচ্ছে কোন অপশনটা আসলে কারেক্ট হবে। এখানে আমাদের বিকারক যেহেতু দিয়েছে, অর্থাৎ কোন বিকারকটি প্রয়োজন, অর্থাৎ এখানে কোন বিকারক কি জন্য কাজ করে থাকে সেটা তোমার যদি জানা থাকে, প্রত্যেকটা অপশনকে তুমি যদি ভেঙে ছুটে দেখতে পারো তাহলে খুব সহজে কি করতে পারবা, এই কোশ্চেনটা আনসার করতে পারো। দেখো এখান থেকে যদি তুমি অপশনগুলো লক্ষ্য করো, ফার্স্ট অপশনটা আমাদের কি বলেছে ভাইয়া, যে টিনের সাথে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি থাকে তাহলে এখান থেকে যে কাজটা করে থাকে সেটা হচ্ছে নাইট্রো থেকে আমাদের কি থেকে, নাইট্রো মূলক থেকে আমাদের কি থেকে অ্যামিনো মূলকে কনভার্ট করে থাকে। অ্যান্ড পরবর্তীতে যদি আমি দেখি জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের কি থেকে ভাইয়া, যে এইখানের মধ্যে কার্বনিল মূলক থেকে কি থেকে, যে মিথিলিন মূলকের মধ্যে আমাদের কনভার্ট করে থাকে। এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যে রয়েছে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আমাদের যে কাজটা করে থাকে সেটা একটুখানি যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝে যাবা যে আসলে আমাদের এইখানের মধ্যে আনসারটা কোনটা হবে। যদিও আমরা ইতিমধ্যে হচ্ছে এই কোশ্চেনের আনসার বুঝে ফেলেছি যে আসলে আমাদের এটা কোনটা আনসার হবে। এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে লক্ষ্য করি তাহলে এটা আমাদের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কার্বনিল মূলক থেকে আমাদের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে অ্যালকোহল মূলকের মধ্যে কনভার্ট হয়ে থাকে। কার্বনিল মূলক থেকে কি করে থাকে, কার্বনিল মূলক থেকে অ্যালকোহল মূলকের মধ্যে কনভার্ট করে থাকে। আর এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে কি থাকে, জারণ আমাদের ঘটিয়ে থাকে। যার কারণে আমরা এখান থেকে দেখতেছি আসলে কোন বিকারকটা কি কাজে ইউজ করতেছি সেটা আমরা ওভারঅল সিনারিও দেখতে পারলাম। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে আসলে কার্বনিল মূলক থেকে আমাদের কিছু মিথিলিন মূলকে কনভার্ট করছে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমন্বয়ে আমাদের কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলকের মধ্যে কনভার্ট করছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের বি নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। এবং এখান থেকে জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটা বিকারক কি কাজে কি উৎপন্ন করবে সেটা আমরা সুন্দর মতো দেখে ফেলেছি। সো এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবে। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। দেখো আমরা যদি এই কোশ্চেনটা লক্ষ্য করি যে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কোনটি ফেলিং দ্রবণের সাথে আমাদের কি করবে, বিক্রিয়া করে। এখন ফেলিং দ্রবণটা আসলে কি কাজ করে থাকে, ফেলিং দ্রবণটা আমাদের অ্যালডিহাইড মূলক এবং কিটোন মূলকের মধ্যে কি থাকে পার্থক্য করার ক্ষেত্রে আমরা এই ফেলিং দ্রবণটা দিয়ে কাজ করে থাকি। এখন এই ফেলিং দ্রবণটা আমাদের
যে সকল বিকারকের জন্য কাজ করে থাকে সেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আসলে অ্যালডিহাইড অ্যাসিড অথবা কিটোনমূলক বা কার্বনিল মূলক আমরা যেটা বলতেছি এটাকে ডিফাইন করার জন্য আমাদের কি করা থাকে এই ফেলিং দ্রবণটা কাজ করে থাকে। এখন এই ফেলিং দ্রবণ আসলে কোনটার সাথে বিক্রিয়া করবে এখান থেকে যদি তুমি অপশনগুলোকে লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এইখানের মধ্যে কি বলা আছে ভাই, এইটা হচ্ছে কিটোনমূলক। এখন কিটোনমূলক যে রয়েছে কিটোনমূলকটা আমাদের যে কাজটা করে না সেটা হচ্ছে আমরা জানি ফেলিং দ্রবণটা শুধুমাত্র অ্যালডিহাইড মূলকের সাথে কি হয়ে থাকে বিক্রিয়া করে, অর্থাৎ রিডিউসিং এজেন্ট হিসেবে কি করে থাকে কাজ করে থাকে, যার কারণে এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে না, যার কারণে এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো না যে ভাইয়া এটার ক্ষেত্রে আমাদের ফেলিং দ্রবণ কোনোভাবে বিক্রিয়া করবে না। এখন এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এটাও আমাদের কি থাকে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে না, যার কারণে এই অপশনটা আমাদের কি হবে না যে ভাইয়া এটা কাজ করবে না। এন্ড দেন এখানে হচ্ছে কি সেকেন্ডারি অ্যালকোহল যে রয়েছে এই সেকেন্ডারি অ্যালকোহল আমাদের ফেলিং দ্রবণের সাথে কোনোভাবেই বিক্রিয়া করে না এবং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে না, যার কারণে এটা হবে না। বাট ফর্মিক অ্যাসিড যে রয়েছে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতেছি এটা কি হয় থাকে যে ভাইয়া এইটা আমাদের কি অ্যালডিহাইড মূলক হিসেবে কি করবে কাজ করবে, অ্যালডিহাইড মূলক হিসেবে কি করবে কাজ করবে, অ্যালডিহাইড মূলক হিসেবে কি করবে এখান থেকে কাজ করবে, অ্যালডিহাইড মূলক হিসেবে কাজ করে থাকে। অ্যালডিহাইড মূলক হিসেবে যখন কাজ করে থাকে তখন আমরা এখান থেকে বলতে পারি যে এটা আমাদের কি হবে ইয়া এখান থেকে আমরা এটা বলতে পারি যে এটা কি হবে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে, যার কারণে এটা হবে আমাদের এই কোশ্চেনের ফ্যান্টাস্টিক ভাবে আনসার। চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে যে ভাইয়া 100 মিলিলিটার কি বলেছে 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত, অর্থাৎ পার্টস পার মিলিয়ন এককে কত হবে। অর্থাৎ এখান থেকে তোমরা জানো ঘনমাত্রা যে আছে ঘনমাত্রা কনভার্সেশনের ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ে আমরা বা তিনটা ওয়ে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ppm ppb ppt। এখন কোনটা কি রকম হয়ে থাকে সেই বিষয়টা তুমি যদি অবজার্ভ করতে পারো তাহলে এই কোশ্চেনটা তোমার জন্য একবারে ইজি হয়ে যাবে এবং ppm এর জন্য তুমি একটা জাস্ট শর্টকাট ট্যাকটিক্স জানলেই এই কোশ্চেনটা খুব সহজে আনসার করতে পারবা। সেটা হচ্ছে ppm যে আছে ppm ইকুয়াল আমরা কি জানি যদি ঘনমাত্রা এবং কি থেকে আণবিক ভরটা থাকে ইনটু 10 টু দি পাওয়ার কিউব গুণে দিবা তাহলে আমাদের হয়ে যাবে। এখন যদি পার্সেন্টেজে দেওয়া থাকে ইনটু 10 টু দি পাওয়ার কি করবা 4 করে দিবা। এবং আমরা জানি ppm যে রয়েছে ppm এর থেকে কি হয় থাকে ভাই ppm এর থেকে ppb যে রয়েছে ppb যে রয়েছে এই ppbটা কি থেকে 1000 গুণ বড় হয় থাকে এবং এটার থেকে ppb এর থেকে 1000 গুণ বড় হয় থাকে কি ভাইয়া ppt। তাহলে ভাই এখান থেকে তুমি প্রত্যেকটা কনভার্সেশন এখান থেকে খুব ইজিলি কি করবা করতে পারবা। এখন এখান থেকে তোমাকে বলছে ppm এ হবে তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে ভাইয়া ঘনমাত্রা বের করতে হবে, যেহেতু আমার ppm এ বের করতে হবে তাহলে m ইনটু 10 টু দি পাওয়ার কি করব কিউব দিলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে s এর মান বের করতে হবে এবং এইখানের মধ্যে কি আছে 100 মিলিলিটার দেওয়া আছে অর্থাৎ v এর মান তোমার দেওয়া আছে 100 মিলিলিটার। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা কি জানি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি হয় থাকে যে আমাদের আণবিক ভর কত হয় 40 হয় থাকে, কেমনে আসে সোডিয়াম হচ্ছে কত 23, অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 অর্থাৎ টোটালি হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এবং w এর মান কত আছে w এর মান দেওয়া আছে আমাদের 0.5 গ্রাম। তাহলে এখান থেকে আমি s এর মান কি জানি যে ভাই ppm এ যদি দেওয়া থাকে w ইনটু কি জানি 1000 বাই কি হয় থাকে mv। তাহলে এখান থেকে আসেন আমরা দেখি w এর মান কত দেওয়া আছে 0.5 ইনটু কি দেওয়া আছে 1000 বাই m এর মান কত দেওয়া আছে 40 ইনটু v এর মান কত দেওয়া আছে যে 100 মিলিলিটার। তাহলে এখান থেকে এই দুটো শূন্য নাই করে দিলাম, এই দশমিকে উঠানোর জন্য আমি কি করলাম এখান থেকে 10 নিয়ে আসলাম, তাহলে এই 10 নাই করে দিলাম তাহলে 5 এখানে 8 হয়ে গেল অর্থাৎ 1/8 অর্থাৎ এখান থেকে s এর মান হচ্ছে 1/8 এন্ড দেন আণবিক ভর আমরা কত পাইছি হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40 ইনটু কি হবে 1000, তাহলে 5 × 40 তাহলে 5000 হবে কি হবে 5000 ppm হবে। দেখো ভাইয়া ক্যালকুলেশন খুব কঠিন না, ইজি, তুমি যদি ধরতে পারো তাহলে খুব সহজে কি করতে পারবা ক্র্যাক করতে পারবা এই কোশ্চেনগুলোকে। চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে আমাদের মুভ করি। দেখো এই কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে অ্যামোনিয়া অ্যালকাইল অ্যামিন এবং হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল অ্যামিন দেওয়া আছে, যেগুলোর মধ্যে ক্ষার ধর্ম প্রদর্শন ক্রম আসলে কোনটা হবে। এখন ক্ষার ধর্ম আসলে কোনটা বেশি হবে, যেটা সব থেকে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়নকে কি করতে পারবে গ্রহণ করতে পারবে, অর্থাৎ নাইট্রোজেনের কাছাকাছি যেটা হাইড্রোজেন আয়ন খুব বেশি পরিমাণে কি নাইট্রোজেনের কাছাকাছি ইলেকট্রন থাকবে এবং যেটা কি করবে খুব সহজে আমাদেরকে এই হাইড্রোজেন আয়নকে গ্রহণ করতে পারবে, সেটা সব থেকে বেশি কি হবে ক্ষার ধর্মিতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়ার পাশাপাশি আমাদের কি নাই ইলেকট্রন ডোনার, অর্থাৎ অ্যালকাইল হচ্ছে কি ভাই ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করতে, ইলেকট্রন ডোনার হিসেবে, অর্থাৎ যার ইলেকট্রন ডোনার যত বেশি তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ হাইড্রোজেন আয়ন গ্রহণ করার ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এক্ষেত্রে আমাদের অ্যালকাইল মূলক নাই, যার কারণে এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি হবে কম হবে। এখন ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অর্থাৎ হাইড্রোজেন আয়ন যে রয়েছে হাইড্রোজেন আয়ন গ্রহণ করার ক্ষমতা কি হবে কম হবে, কারণ তার কাছে ইলেকট্রন খুবই কম আছে। সো ইলেকট্রন যদি খুব কম থাকে তাহলে সেটা কি হবে সব থেকে কম পরিমাণে কি করবে ক্ষার ধর্মিতা প্রদর্শন করবে। আর এইখানের মধ্যে অ্যালকাইল ডোনার কি আছে অ্যালকাইল মূলক আছে অর্থাৎ ইলেকট্রন ডোনার আছে, যার কারণে 1 ডিগ্রি অ্যালকাইল অ্যামিন যে রয়েছে যেটা কি হবে এই যে অ্যামোনিয়া থেকে বেশি পরিমাণে কি হবে ক্ষার ধর্মিতা প্রদর্শন করবে, যার কারণে আমরা এখান থেকে লক্ষ্য করব যে অ্যামোনিয়া এর থেকে কি হয় বেশি হয়ে থেকে আমাদের কি হবে 1 ডিগ্রি অ্যালকাইল অ্যামিনটা কি হবে বেশি হবে। এবং এক্ষেত্রে আমরা দেখতেছি 2 ডিগ্রি অ্যালকাইল অ্যামিন যে রয়েছে যার কি হবে হাইড্রোজেন আয়নকে গ্রহণ করার ক্ষমতা আরো বেশি হবে, কারণ নাইট্রোজেনের কাছে কি আছে সব থেকে বেশি পরিমাণে কি আছে ইলেকট্রন বিদ্যমান রয়েছে, যার কারণে খুব সহজে এটা কি করতে পারবে ইলেকট্রনকে গ্রহণ করতে পারে। যার কারণে আমরা এখান থেকে লক্ষ্য করবো যে আসলে এইটার থেকে কি হবে এই যে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল অ্যামিনের কি হবে ক্ষার ধর্মিতা বেশি হবে। তাহলে এখান থেকে যদি একটু লক্ষ্য করি এই যে উল্টা সিকোয়েন্স টোটালি দিছে, যার কারণে এই অপশনটা হচ্ছে না। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা হবে অর্থাৎ এই সিকোয়েন্স অর্থাৎ 2 ডিগ্রিটা কি হবে বেশি হবে, তারপরে এটা হবে 1 ডিগ্রি, তারপরে এটা কি হবে 0 ডিগ্রি, অর্থাৎ এই যে বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা খুব সহজে কি করতে পারলাম ভাইয়া, জাস্ট কনসেপ্ট তুমি যদি ঠিকঠাক রাখতে পারো খুব সহজে এই কোশ্চেনগুলো তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। চলেন নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে
বলেছে যে ভাইয়া গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে কি করছি, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে, তার মানে এটা চার্জের মান আমাকে বলছে, মানে ফ্যারাডের একক, ফ্যারাডে হচ্ছে কি চার্জের একক। সো তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম, কি বলছে ক্যাথোডের মধ্যে কত গ্রাম কি হবে ক্যালসিয়াম ধাতু জমা হবে, কি চেয়েছে ক্যালসিয়াম ধাতু জমা হবে, অর্থাৎ ডাব্লিউ এর মান তোমার কাছ থেকে জানা যাচ্ছে। এখন এইখানের মধ্যে তুমি জাস্ট একটা যদি সূত্র ফর্মুলা মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য একবারে কি হবে ফ্যারাডের সূত্র মাথায় রাখতে পারলে তুমি এখান থেকে কোশ্চেনটা খুব সহজে আনসার করতে পারো। আমরা জানি কিউ ইকুয়াল কি লেখা যায় ENF, এই কনসেপ্ট মাথায় রাখতেই পারলেই খেলা শেষ। কি হচ্ছে চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ কি হতে বলছে ভাই 1 ফ্যারাডে, কি বলছে 1 ফ্যারাডে, তার কারণে কিউ এর মান 1 ফ্যারাডে আমি বসাই দিলাম। এখন এইখানের মধ্যে কি বলছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি বলতে পারি ক্যালসিয়াম 2+ আয়ন আর এখানে ক্লোরাইড আয়ন, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে কয়টা দুইটা, যার কারণে তুল্য সংখ্যা কত হবে, যে তুল্য সংখ্যা কি বোঝায় ইলেকট্রন আদান প্রদান কয়টা হয়েছে সেটা, অর্থাৎ ই এর মান এখানে কি হবে 2 হবে। এবং এখান থেকে কি বলছে ডাব্লিউ এর মান চাইছে, অর্থাৎ কি পরিমাণ ধাতু জমা হবে, অর্থাৎ ডাব্লিউ এর মান তোমার কাছ থেকে জানতে চাই। তাহলে এন ইকুয়াল কি জানি ডাব্লিউ বাই আণবিক ভর, কার আণবিক ভর লাগবে ভাইয়া এই যে এখান থেকে ক্যালসিয়াম ধাতু যেহেতু জমা হয়েছে তার কারণে ক্যালসিয়ামের আণবিক ভর লাগবে ইনটু কি এফ, তাহলে এই এফ কাটা অর্থাৎ এখানে কাটা গেল, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি ডাব্লিউ যে রয়েছে ডাব্লিউ ইনটু এই যে এম ক্যালসিয়ামের আণবিক ভর কত জানি আমরা ভাইয়া, এম ক্যালসিয়ামের আণবিক ভর কত বলতে পারতেছি, এম ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে আমাদের 40 ইনটু কি আছে 2 ইকুয়াল কত ভাইয়া এখান থেকে 1, তার এখান থেকে আমি কত পাচ্ছি এটা 20, যার কারণে ডাব্লিউ এর মান হচ্ছে 20 গ্রাম। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমরা আনসার বলে দিলাম যে ভাইয়া কি হবে 20 গ্রাম হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। জাস্ট এই ফর্মুলা মাথায় রাখতে পারলেই এই কোশ্চেনের আনসার একবারে কি ইজি। চলেন নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট বলতে আমাদের এই যে 23-24 সেশনে আসা এটাই সর্বশেষ কোশ্চেন, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা বার আমাদের কি হয় থেকে 15টা কোশ্চেন চলে আসে, সো 15 নম্বর কোশ্চেনে আমরা মুভ করে ফেলেছি। কি বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি কি হয় থেকে এস হয় থাকে, এর দ্রাব্যতা গুণাঙ্কের মান কত বা দ্রাব্যতা গুণফলের মান কত সেটা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে ভাই দ্রাব্যতা গুণাঙ্কর মান আমরা কিভাবে বের করতে পারি, আমি জাস্ট একটা শর্টকাট ট্যাকটিক্স দেখে দেবো, তুমি খুব সহজে কি করতে পারবা আনসার করতে পারবা। এখন ধরো আমি এখানে আমার আর তোমার মাঝে বিক্রিয়া ঘটছে, তাহলে ঘটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো জাস্ট শর্টকাট ট্যাকটিক্সটা দেখো, আমি বলবো আমার ওপর আমি কি বলবো, আমার ওপর কি করবো আমি উঠাই দিব, আমার ওপর আমি কে উঠাই দিব, তোমার ওপর কি করবো তোমাকে উঠাই দেব, তোমার ওপর তুমি উঠাই গেল। তারপরে কি করবা যে আমি আর তুমি মিলে কি করছি আমরা দ্রাব্যতা একটা কনভার্ট করছি, সো সেটা হবে দ্রাব্য যদি তুমি এজ বলে থাকি বা সলিবিলিটি বলে থাকি সেটা আমি প্লাস তুমি হবে, তাহলেই খেলা শেষ হয়ে যাবে, আমি প্লাস তুমি তাহলেই খেলা শেষ। কেমনে ভাইয়া এই যে শর্টকাট ট্যাকটিক্সটা কীভাবে কাজ করে বা এটার বেসিক নিয়মটা কি, বেসিক নিয়মটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল এইখান থেকে আমাদের কি হয়ে থাকে ভাইয়া যে অ্যালুমিনিয়াম 3+ কি হবে অ্যালুমিনিয়াম 3+ এবং 3টা হাইড্রোক্সিল আয়ন হয়ে থাকে এবং যেখান থেকে এস যদি হয়ে থাকে তাহলে এটার জন্য হচ্ছে কত এস হয়ে থাকে, এটা হয়ে থাকে 3s, সো সেটা দিয়ে করতে যাওয়া যায়। বাট আমার শর্টকাট ট্যাকটিক্সটা একটুখানি লক্ষ্য করো তাহলে তুমি পানি ভাত করে ফেলতে পারবা। কেমনে আসেন অ্যালুমিনিয়াম যে আছে কয়টা আছে ভাই একটা আছে, যার কারণে 1 এর উপর কি করছি 1, অর্থাৎ আমার উপর আমি দিছি। তারপর হাইড্রোক্সিল আছে কয়টা ভাই 3টা আছে এখানে, তার মানে 3 এর উপর কি করছি ভাই 3 রেখে দিয়ে দিছি, অর্থাৎ তোমার উপর তুমি কি উঠে দিছি। আমরা জানি দ্রাব্যতা কি হয় থাকে, দ্রাব্যতা বলছে যেহেতু এস যদি এম বলতো তাহলে এম যা বলবে তাই, তাহলে এস যদি হয় থাকে তাহলে আমি ছিলাম আর তুমি ছিল, সো 1+ কি হবে ভাইয়া 3, তাহলে আমরা জানি 3 এর উপর কিউব দিলে কত হয় থাকে 27, তাহলে এস টু দি পাওয়ার কত হবে 4, তাহলে এইটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া কারেক্ট আনসার। সেখান থেকে আসে কোন অপশনে এই যে ভাই দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু কি করবে তোমাকে শুরুর দিকে একবারে একটা অপশন দেখা দিচ্ছে তোমাকে ভেবাচাকা বানানোর জন্য, সো শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, জাস্ট ঠাস করে কি দেখে আনসার দিয়ে দিবা, তাহলে কিন্তু ভুল খেয়ে যাবা, কারণ এস টু দি পাওয়ার কি আছে 4 আছে, এই যে ডি নাম্বার আছে। সো অপশন তোমাকে ভাই কি করতে হবে প্রেডিক্ট করতে হবে, দেখতে হবে, সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে আসলে ভাই তুমি কিভাবে কোশ্চেনটা দাগাচ্ছ এবং কোন আনসারটা তুমি দেখাচ্ছ সেটা সুন্দর মতো দেখে পরীক্ষার হলে তোমাকে দেখাতে হবে, তাহলে তুমি তোমার কারেক্ট আনসারটা কারেক্ট আনসারটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারবা। বাট তুমি অনেক কষ্ট করে একটা কোশ্চেনের আনসার বের করলা বাট পরে দাগাটা দিতে গিয়ে কি করলা ভুল করে ফেললা, তাহলে কিন্তু হবে না। তাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং তোমার কীভাবে পরীক্ষার প্রশ্ন দাগাতে হবে সেই বিষয়টাকে তোমাকে ঠান্ডা মাথায় রেখে কোন কনসেপ্টগুলো পড়তে হবে এবং কোন কনসেপ্টগুলোকে কীভাবে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টা তোমাকে জানতে হবে, যে আসলে কোন কোন জায়গা থেকে তোমার কোশ্চেন হয়ে থাকে সেই বিষয়গুলো অবগত হওয়ার জন্য তোমাদের এই কোশ্চেন ব্যাংক সিরিজটি আমাদের নিয়ে আসা। সো আশা করি তোমরা এই ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।